আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জীববিজ্ঞান বইয়ের জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়ের কোষতত্ত্ব বিষয়টি। কোষতত্ত্ব অথবা সেল থিওরি কি, এটা প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে এবং খুব সুন্দর একটা বিষয়। কোষতত্ত্ব তেমন কিছুই না, যে কোষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে কোষতত্ত্ব বলা হয়, সহজ কথায় বললাম আমি। এখন দেখো আমরা কোষতত্ত্ব বিষয়টা কই থেকে আসছে, কিভাবে আসছে। কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পরে 1838 সাল থেকে 1800 কত সালে 39, এক বছরের ডিফারেন্স সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, খেয়াল করো উদ্ভিদ বিজ্ঞানী নাম কি তার, জ্যাকব স্লেইডেন, পুরো নাম রয়েছে মেথিয়াস জ্যাকব স্লেইডেন, এবং আরেকজন প্রাণী বিজ্ঞানী তার নাম কি থিওডোর সোয়ান, এবং কি পরে 1855 সালে জার্মান চিকিৎসক এবং জীববিজ্ঞানী বার্চু কি করেন, কোষতত্ত্ব প্রদান করেন। তাহলে বিষয়টা একটু খেয়াল করে দেখো যে প্রথম দিকে একজন উদ্ভিদ বিজ্ঞানী, পরে একজন প্রাণী বিজ্ঞানী, পরে একজন চিকিৎসক বা জীববিজ্ঞানী, এই সবার কম্বিনেশনের মাধ্যমে কি দেওয়া হয়েছে, কোষতত্ত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথম যে বিষয়টা বললাম, কোষতত্ত্ব কিন্তু তার প্রদান করতে, তাহলে যদি আসে পরীক্ষাতে কোষতত্ত্ব কে প্রদান করেন, জ্যাকব স্লেইডেন, থিওডোর সোয়ান, আর এটার নাম কি, বার্চু, তারা কি করেন, কোষতত্ত্ব প্রদান করেন। এখন দেখো যে সাম্প্রতিক সময়ে সর্বাধিক গ্রহণযোগ্য যে আধুনিক কোষ মতামত রয়েছে তা হলো নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। এই যে আধুনিক কালে যে কোষ মতামতগুলো আছে সেটা আমরা কি করলাম, নিচে কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। তাহলে নিচে দিকে কি কি বিষয়গুলো প্রকাশ করা হয়েছে। তাই প্রথমে বলছে যে সকল জীবী কোষ সমন্বয়ে গঠিত, প্রত্যেকটা জীবী কোষের সমন্বয়ে গঠিত, মানে সহজ কথা কোষ দ্বারা কি গঠিত। জীবের সকল প্রকার বিপাকীয় কর্মকাণ্ড কোষের ভিতরে কি হয়, সংগৃহীত হয়। যত বিপাকীয় কর্মকাণ্ড আছে আমাদের সবগুলোকে কোষের ভিতরে সংগৃহীত হয়, যেমন রেচন, শ্বসন, বিভিন্ন ধরনের আরো বিভিন্ন বিপাকীয় কাজ আছে, সবগুলো কোষের ভিতরে সংগৃহীত হয়। এরপরটা বলছে যে কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ উৎপত্তি ঘটে, এটা আমরা আগে থেকে জানি, কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ উৎপত্তি হয়। এরপরটাও জানি, দেখো যে কোষ জীবের বংশগতীয় বস্তু ধারণ করে, যা পিতামাতা থেকে নতুন বংশধরে সঞ্চালিত হয়, মানে বংশগত বৈশিষ্ট্যগুলো কোষের মধ্যে কি রাখে, ধারণ করে রাখে, এটা পর্যায়ক্রমে পিতামাতা থেকে পরবর্তী নেক্সট জেনারেশনের মধ্যে কি হয়, সঞ্চালিত হয়। পরে দেখো কি আছে, একই প্রজাতির সকল সদস্যের কোষের রাসায়নিক প্রকৃতি মৌলিকভাবে এক, মানে একই প্রজাতি, তার মানে কি যে প্রজাতিগুলো আছে, আমি যদি মানুষের কথা বলি তাহলে প্রত্যেকটা মানুষের কোষের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি, রাসায়নিক গঠন একই রকম। আমরা যদি ছত্রাকের কথা বলি সবারটা একই রকম, শৈবালটা বলে শৈবালটা একই রকম। তাহলে এইগুলো আমাদের কোষতত্ত্ব। কোষতত্ত্বের মধ্যে এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো একটা কোষের বৈশিষ্ট্যের মতনই, আমি শুরুতে বলছিলাম তোমাদেরকে, এটা তোমরা একটু দেখে নিবা, সেটা হচ্ছে কি কোষতত্ত্ব। এরপরে দেখো যে কোষতত্ত্ব, কোষ মতবাদের সীমাবদ্ধতা, মানে সেল থিওরির কিছু কি আছে, লিমিটেশন আছে। এই লিমিটেশন গুলা কি কি, তো প্রথমে আসে লিমিটেশন মানে কি, যে সহজ কথা লিমিটেশন গুলো হচ্ছে অনেকটা নেগেটিভ সাইড, মানে ওই কোষের যে ব্যর্থতা গুলো আছে, কোষ হইতে গেলে যে